সেদিন আমরা গিয়েছিলাম আমাদের সবার প্রিয় কামরুল ভাইয়ের বাসায় টি পার্টির দাওয়াতে। তো আমরা মেয়েরা কোথাও যাওয়ার আগে খুব এক্সাইটেড থাকি যে কী পরবো, কীভাবে সাজবো, কোন জামাটা পরবো। কিন্তু ইদানিং আজকাল না আমার একদমই সাজতে ভাল লাগে না। জানি না, মনোনীত হওয়ার পর সাজুগুজু কোথাও যাওয়া সব কিছু আমার কাছে অনেক ঝামেলার মনে হয়। যাই হোক, এই হালকা সেজে গুজিয়ে আমরা সেদিন চলে গিয়েছিলাম কামরুল ভাইয়ের বাসায়। তো প্রথমে গিয়ে আমরা অনেক আড্ডা দিলাম, হাসাহাসি যথারীতি সবাই একসাথে হলে যেটা হয়। তারপর এর মধ্যে ভাবি আবার টেবিলে নাস্তা সাজিয়ে ফেললো। খুবই মজার কর্ন স্যুপ করেছিল, নাচোস, তারপর ভাবি সে বিখ্যাত ফ্রুট সালাদ, পিৎজা, ফ্রুটস সব কিছুই ছিল। সাথে তো সেই অর্গানিক চা, রং চা, দুধ চা, আদা চা সব চাই ছিল। যদি আমি চা ভিডিওটা করতে ভুলে গেছি। আর আমার বাচ্চারা কামরুল ভাইয়ের বাসায় যেতে খুবই পছন্দ করে, খুব খোলামেলা। আর সেখানে সিয়ারা সাফিয়ে থাকলে তো আর কথাই নেই। ওরা খুব খেলছিল, ছুটোছুটি করছিল। মনতা এটা প্রথমবার ভিজিট কামরুল ভাইয়ের বাসায়। তো মনতা ভালোই লক্ষ্মী হয়েছিল, সবাই কোলে যাচ্ছিল, কান্নাকাটি করেনি। সাধারণত একটু কান্নাকাটি করে না কোলে যাওয়া নিয়ে, কিন্তু সবাই খাচ্ছে যার যেটা পছন্দ। সব কিছুই খুব মজার হয়েছে। ভাবির রান্না সবসময় খুব মজাদার আর হেলদি হয়। সিয়ারা মনতাকে নেওয়ার জন্য অনেক টানাটানি করছিল, শেষ পর্যন্ত নিয়েছে, কিন্তু মনতার ভাল লাগছিল না, সে তো কান্নাকাটি করছিল। তারপর আবার ওরা খেলতে চলে গেল। এরপর একজনের পর একজন, মনতা ভালোই ছিল, কারো না কারো কোলেই বসেছিল আরামে, একা একা ওকে থাকতে হয়নি। সাফি আবার গান গাচ্ছিল, বেবি শাক, ডুডু ডুডু, সবাই আড্ডা বাদ দিয়ে ওর গান শুনছিল। ছোটদের যে কোনো কথাই শুনতে খুব ভালো লাগে। রিমোর সাথে সাথে গাচ্ছিল। এরপর শুরু হয়ে যায় গানের পর্ব। আমাদেরকে আফজাল ভাই তার মিষ্টি কণ্ঠে গান শোনাচ্ছিল, সুমধুর কণ্ঠ। আফজাল ভাই গান শুনতে খুবই ভালো লাগে, এত সফট টোনে গায়, খুব ভালো লাগে। আফজাল ভাই, দেলোয়ার, তারপর রিপন সবাই গান গাচ্ছিল। আমি লাইভে দিয়েছি বেশ কয়েকটা গান, সবগুলো দেওয়া হয়নি। রিপনের এই গানটা আমার খুব পছন্দ। রিপনের গান না, মানে আমার খুব পছন্দের এই গানটা রিপন গেয়েছিল। দেলোয়ার ভাই অসম্ভব সুন্দর গান গায়, শুনলে শুধু শুনতেই ইচ্ছে করে এইরকম। তো গান টান হচ্ছিল, বাচ্চারাও খেলছিল, খুব মজা হচ্ছিল, সাথে তো আড্ডা ছিলই। এর পরপরই হঠাৎ করে দেখি রিমু আর দেলোয়ার ভাই, কামরুল ভাই কেক নিয়ে হাজির। মিথিলা অ্যান্ড শিমুর বার্থডে গিয়েছে কিছুদিন আগে, গত সপ্তাহে, আর আমার হলো এর আগের দিন ছিল। তো আমি আসলে এক্সপেক্ট করিনি, সত্যি খুব সারপ্রাইজড হয়েছি। সবাই ভাবছিল আসলে কি সারপ্রাইজ, না আমি আসলেই খুব সারপ্রাইজড হয়েছি। খুব ভালো লাগছিল। যদি জানতাম এরকম বার্থডে সেলিব্রেট হবে, ছবি তোলাতুলি হবে, তাহলে আমি একটু কষ্ট করে হলেও ভালোভাবে সেজে গুজে যেতাম। কারণ বার্থডে কেক কাটার সময় আসা পর্যন্ত নাস্তা টাস্তা খেয়ে আমার লিপস্টিক সব চলে গেছে, আর কেমন যেন এলোমেলো লাগছিল। যাই হোক, পরে হালকা একটু লিপস্টিক দিয়ে আমি আবার একটু রেডি হয়ে চলে আসলাম ক্যামেরার সামনে, কারণ সবাই ছবি তুলবে। অলরেডি শিমু লাইভে ছিল, ভালোই লাগছিল। সারপ্রাইজ পেতে আসলে সবারই ভালো লাগে, আর জন্মদিন এমন একটা বিষয় একা একা কাটাতে ভালো লাগে না। যদি এর আগের দিন বাসায় ছিলাম, আমার কেক কাটতে সবসময় খুব লজ্জা লাগে। ছোটোবেলা থেকে আমি কখনোই বাসায় কেক কাটতাম না। জন্মদিনে কেক কাটা বোধহয় আমি বিয়ের পর শুরু করেছি। আমি এর আগে কখনো জন্মদিনে কেক কাটিনি, না কেটেছিলাম একবার কি দুবার, কিন্তু আমার বিষয়টা খুবই লজ্জা লাগে, খুব লজ্জা লাগছিল। যাই হোক, আমি আর শিমু মিলে কেক কাটছিলাম, সবাই বলছে কি উইশ করব। আমি সে শিমুর কানে কানে একটু উইশের কথা বলেছি, যেটা এখানে বলা যাবে না। সবার সাথে একসাথে বসে কেক কাটলাম অনেকদিন পর, খুব ভালো লাগলো। যদিও এবার জন্মদিনটা আমার স্পেশাল, কারণ এই জন্মদিনে আমার সাথে আছে আমার প্রিয় মৌনতা।
মৌনতা হচ্ছে আমার অনেক চাওয়ার একটা বেবি। আমার খুব শখ ছিল আমার 3টা বেবি হবে, সেই শখ আল্লাহ পূরণ করছে মৌনতাকে দিয়ে। আমি অনেক হ্যাপি এই বছরটা, আল্লাহকে অসম্ভব ধন্যবাদ। এবং একটা মেয়ে চেয়েছিলাম, কেন জানি আমার কাছে মনে হয় মেয়েরা মায়ের খুব কাছের হয়, ছেলেরাও হয়, কিন্তু আমি খুব করে চেয়েছিলাম আমি রিপন আমাদের আরেকটা মেয়ে হোক। আল্লাহ আমাদের সেই দোয়া কবুল করেছে, সেজন্য এই জন্মদিনটা, এই বছরটা আমার কাছে খুবই স্পেশাল। তারপর কেক কাটলাম, আমরা অনেক কথা বলে ফেললাম। আমি আবার একটু দুষ্টুমি করছিলাম শিমুর সাথে। এর মধ্যে সবাই আবার চলে আসছে শিমুকে কেক খাওয়াতে। শুধু আফজাল একা খাওয়াবে না, আফজালের সাথে সবাই একসাথে ধরে একবারেই খাওয়াতে চাচ্ছিল এবং যার যা কিছু আছে তাই নিয়ে রেডি, শিমুকে কেক খেতেই হবে, না খেলে হবে না। এর মধ্যে হঠাৎ করে দেখি লাবণী ভাবি আমার জন্য গিফট নিয়ে আসছে। একদমই এত অবাক হয়েছে, আমি সত্যি আশা করি নাই। কেক কেটেছে ঠিক আছে, কিন্তু সবাই যেমন জন্য গিফট নিয়ে আসবে এটা একদম আনএক্সপেক্টেড ছিল। গিফট পেতে কার না ভালো লাগে, আমিও ব্যতিক্রম না। ভাবি খুব সুন্দর একটা শাড়ি দিয়েছে আমাকে, জামদানির উপর কাজ করা। যদি ইদানিং শাড়ি পরা হয় না, কিন্তু দেখি মনে হতে একটু বড় হলে শাড়ি পরবো আবার। শাড়িটা খুবই সুন্দর হয়েছে। শিমুকেও দিয়েছে একটা লাল জামদানি। গিফট পেয়ে আমরা সবাই খুব খুশি। আফজাল ভাই, রিপন ওরা বলছিল ওরা কতদিন এরকম সারপ্রাইজ পায় না, ওদের এরকম সারপ্রাইজ পেতে ইচ্ছে করে। আবার শিমু আমাদের জন্য গিফট নিয়ে আসছিল। আমি সত্যি অনেক সারপ্রাইজ হচ্ছিলাম এত এত গিফট পেয়ে। শিমু শুধু আমার জন্যই আনে নাই, লাবণী ভাবির জন্য এনেছে, রিমোর জন্য গিফট এনেছে। যদি ওরা দুজনই বলছিল ওদের জন্মদিন না, তারপর ওই গিফট পেয়ে ওরা খুবই খুশি। রিমু বলছিল কি দরকার ছিল। সবাই খুব মজা করছিলাম, আসলে এত এত গিফট পেয়ে আমিও খুব খুশি ছিলাম। যাক, আজকে পার্টিটা খুবই ভালো হলো, বার্থডে সারপ্রাইজ সাথে গিফট, আড্ডা। আমি আবার শিমুর গিফট খুলে দেখছিলাম ও কি দিয়েছে। হঠাৎ দেখে একটা কার্ড, অনেক বছর পর কেউ আমাকে কার্ড দিল। কার্ড পেয়ে আমার খুবই ভালো লাগছিল। জানি না, কার্ড আর ফুল পেলে আমি খুব খুশি হয়ে যাই। রিপন আমাকে ফুল দিয়েছিল বার্থডেতে। আমি ঘুম থেকে উঠিয়ে দেখি আমার কাবার্ডের উপরে একগুচ্ছ নীল গোলাপ, এত ভালো লাগছিল। তো আমি কার্ডটা পেয়ে আমি খুব হ্যাপি হয়ে গেছি। আমি বসে বসে পড়ছিলাম। সে বলছে কি লেখা আছে, জোরে জোরে পড়ো। আমি খুবই খুশি, বহু বছর পর কেউ আমাকে কার্ড দিল। আমিও কার্ড দিতে খুব পছন্দ করি। মনে হয় মানে আগে যেমন আমরা কার্ড দিতাম বার্থডেতে, তারপর হচ্ছে ঈদে, এখন আর সেই দিনগুলো নাই। এখন সবাই মোবাইলে, ফেসবুকে, মেসেঞ্জারে উইশ করে দেয়, কেউ আর কার্ড দিতে চায় না। সেজন্য অনেক বছর পর কার্ড দিয়ে আমার খুব ভালো লাগলো, মনে হয় যেন পুরোনো দিনে ফিরে গেছি। এর মধ্যে শুরু হয়ে গেছে আবার বার্থডে সারপ্রাইজ শেষ, কেক খাওয়া খাওয়াই শেষ। তারপর আবার সবার গান, রিপনকে বলছিল সবাই আমার জন্য একটা গান গাইতে। তো রিপন আমার খুব পছন্দের এই গানটা গেয়েছে, এই গানটা আমার খুব ভালো লাগে, শুনছিলাম এই গানটা। রিপন অনেক আগে আমার জন্য গিয়ে একবার ফেসবুকে দিয়েছিল, এখনও গায়, মাঝে মাঝে বললে গায়। তারপর আফজাল ভাইও গান গাইলো, তারপর দেলওয়ার ভাই, আমরা সবাই গান শুনছিলাম বসে বসে, বাচ্চারা খেলছিল। ওখানে মৌনতা শিমুর কোলে বসে বসে দোলনায় দুলছিল। এর মধ্যে আবার আমাদের সাথে জয়েন করলো নাসরিন আপু আর আজাদ ভাই। ওরা এখান দিয়ে যাচ্ছিল, স্টপ বাইক করে আমাদের সাথে জয়েন করলো। নাসরিন আপু বলছিল ওনাকে ছাড়া এই গান আড্ডা একদম ঠিক হচ্ছে না। তো ওনারা আসাতে আমাদের আড্ডা আরও জমে উঠলো। আজাদ ভাই আমাদেরকে গান শোনালো, আজাদ ভাইয়ের সাথে সবাই মিলে। সত্যি খুব ভালো লাগছিল, একটু অন্যরকম। আসলে অনেক বড় বেশি পার্টিতে গেলে গল্প হয় না, ভালো লাগে না। তো অল্প কিছু মানুষ একসাথে হলে যে মজাটা হয় সবার সাথে সেটা হয় না। এর মধ্যে গানের পর্ব শেষ হওয়ার পর আবার কামরুল ভাই ডিনার সাজিয়ে দিয়েছে, লাবণী ভাবি সহ। লাবণী ভাবি আর কামরুল ভাই সবসময় খুব সুন্দর করে প্রেজেন্ট করে, দেখতেও ভাল লাগে আর খেতে তো মজাই, কি আর বলবো। কামরুল ভাইয়ের বিখ্যাত পুডিং আর ভাবির মজাদার রান্না।
রিমু সবার আগে খাবার নিয়ে বসে গেছে, কারণ রিমুকে তাড়াতাড়ি খেতে হবে, তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কারণ আন্টি বাসায় একা, সেই জন্য। এর মধ্যে আমিও খাবার নিয়ে নিলাম, মনতা ঘুমাচ্ছিল। তারপর একে একে সবাই খাবার নিয়ে বসে গেছে ডাইনিং টেবিলে। রিমু আবার কিছুক্ষণ নিচে গিয়ে কিছুক্ষণ উপরে উঠছিল, টেবিলে চলে আসছে। আমি খেপাচ্ছিলাম যে রিমু তো 2বার খাচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়ার পর রিমু দালার ভাই চলে গেছে, আর আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। আমাদের সাথে আজাদ ভাই আর নাসরিন আপু থাকাতে আড্ডা খুব জমে উঠেছে। আমরা সবাই মন দিয়ে আজাদ ভাইয়ের গল্প শুনছি। আজাদ ভাই খুবই ইন্টারেস্টিং কিছু কথা বলছিল, আর সেই গল্প শুনে নাসরিন আপুর যে লুকটা দিল না, আমরা হেসে মরে যাচ্ছি নাসরিন আপুর লুক দেখে। যাই হোক, আমরা রাত 2টা 2টা 2:30 পর্যন্ত মনে হয় গল্প করেছি, কারণ মজার গল্প শেষই হচ্ছে না। তারপর শেষ পর্যন্ত সবাই উঠলাম, একে একে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। ধন্যবাদ আমার ব্লগটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।